আসসালামু আলাইকুম। আমি আপনার লেখা নিয়মিত পড়ি। আমার প্রশ্ন হচ্ছে, কোনো নারী যদি তার নিজের ফেসবুক আইডি থেকে ইচ্ছাকৃতভাবে অন্য একজন নারীর সামাজিক সম্মান নষ্ট করার উদ্দেশ্যে ওই নারীর শালীন ছবিসহ নিয়মিত মিথ্যা অশ্লীল কথাবার্তা পোস্ট করে, অনুরোধ করলেও না সরায় এবং পোস্টের লিঙ্ক ও স্ক্রিনশট সহ থানায় অভিযোগ ফ্লাশ জিডি করার পর তদন্ত কর্মকর্তার কাছে স্বতঃস্ফূর্তভাবে স্বীকার করে এবং পোস্ট ডিলিট করতে অস্বীকৃতি জানায় এবং কিছুদিন পর আইডি ডিলিট করে উল্টো ভিকটিমের নামে সম্পূর্ণ মিথ্যা মানহানি মামলা করে পুলিশ দিয়ে হেনস্থা করে। এক্ষেত্রে অপরাধের বিরুদ্ধে করা জিডির তদন্ত কর্মকর্তা পরবর্তী মিথ্যা মামলার তদন্ত কর্মকর্তাকে কোনো তথ্য দিয়ে সহযোগিতা না করলেও ভিকটিম কি তার নিজের কাছে সংরক্ষিত থাকা মানহানিকর পোস্টের লিঙ্ক ব্যবহার করে সাইবার সুরক্ষা অধ্যাদেশ এর 25 ধারায় মামলা করতে পারবে? এই ক্ষেত্রে আইডিটা যদি ডিলিটও করা হয়ে যায়, পোস্টের লিঙ্ক, স্ক্রিনশট, তারিখ আর সময় থেকে কি সাইবার অপরাধের প্রমাণ বের করা সম্ভব হবে? ওয়ালাইকুম আসসালাম। এটা একটা সিরিয়াস প্রশ্ন এবং বাস্তবতার সাথে খুবই প্রাসঙ্গিক। একটু ধাপে ধাপে বলার চেষ্টা করি। যদি মূল আইডি ডিলিট হয়ে যায়, এরপরেও কিন্তু পোস্টের লিঙ্ক, তারপরে স্ক্রিনশট, পোস্ট করার সময়, তারপরে জিডির কপি, এগুলোর মাধ্যমে মোটামুটি সাইবার অপরাধের প্রমাণ করা তুলনামূলকভাবে সহজ। এই ঘটনার ক্ষেত্রে কি 25 ধারা প্রাসঙ্গিক? হ্যাঁ, এই ঘটনার ক্ষেত্রে 25 ধারা যেভাবে প্রাসঙ্গিক সেটা হলো, কেউ যদি মিথ্যা, অশ্লীল, কুরুচিপূর্ণ কন্টেন্ট সামাজিক মাধ্যমে প্রকাশ করে, তাহলে সরাসরি 25 ধারা প্রযোজ্য হবে। এই কেসে আরো যা যা আছে সেটা হলো, নিজের আইডি থেকে পোস্ট করা হয়েছে এবং অশ্লীল মন্তব্য প্রকাশ করা হয়েছে, অনুরোধ করা সত্ত্বেও ডিলিট করা হয়নি, সর্বশেষ তদন্তকারী কর্মকর্তার সামনে স্বীকারোক্তি দিয়েছে। এটা মোটামুটি এই কেসের সারমর্ম। এরপর আমরা এখান থেকে আরো দেখবো, আইডি ডিলিট হয়ে গেলে কি অপরাধ শেষ? না, একদমই না। আইন একেবারে পরিষ্কার। পোস্ট বা আইডি ডিলিট করার পরে অপরাধ মুছে যায় না, অপরাধের দায় এড়ানো যায় না। বরং আপনি যে এভিডেন্স ডিস্ট্রাকশন তথা ধ্বংস করেছেন, সেটার প্রেক্ষিতে আদালতের মনে একটা নেতিবাচক ধারণা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। শুধু লিঙ্ক আর স্ক্রিনশট দিয়ে কি অপরাধ প্রমাণ হবে? হ্যাঁ, তবে শর্ত সাপেক্ষে। ভিকটিমের কাছে থাকা পোস্টের ইউআরএল, লিঙ্ক, স্ক্রিনশট, তারিখ ও সময়, জিডি নম্বর, তদন্ত কর্মকর্তার সামনে স্বীকারোক্তির উল্লেখ, এসব দিয়ে আপনি লিগ্যাল রিকোয়েস্ট তথা আইনগত অনুরোধের মাধ্যমে ডিজিটাল ফরেনসিক ট্র্যাকিং এ ফেসবুকে মেটা সার্ভারে পোস্টের অস্তিত্ব, প্রকাশের সময়, কোন আইডি থেকে পোস্ট করা হয়েছে, কোন আইপি অ্যাড্রেস অথবা ডিভাইস থেকে লগ ইন করা হয়েছে, এসব তথ্য পাওয়া সম্ভব। একটা স্ক্রিনশট একা খুব দুর্বল হতে পারে, কিন্তু এখানে জিডি আছে, লিঙ্ক আছে, এরপরে আবার স্বীকারোক্তি আছে, সবকিছু মিলে একটা সাপোর্টিভ এভিডেন্স হিসেবে আদালতে গ্রহণযোগ্য। এখন যদি আগের তদন্তকারী কর্মকর্তা সহযোগিতা না করে, তাহলে ভিকটিমের কোনো সুবিধা অথবা অধিকার নষ্ট হবে না। ভিকটিম চাইলে সরাসরি আদালতে মামলা করতে পারবে এবং আগের যে জিডি কপি আছে তা সংযুক্ত করতে পারবে, আদালতের মাধ্যমে মেয়েটার কাছে তথ্য চাওয়ার আবেদন করতে পারবে। সুতরাং দেখা যাচ্ছে, যদি আগের তদন্তকারী কর্মকর্তা সহযোগিতা না করেও, তাহলে আদালতের যে ক্ষমতা আছে সেগুলো কিন্তু খর্ব হচ্ছে না। সর্বশেষ যেটি জানতে চাওয়া হচ্ছে সেটা হলো, উল্টো মিথ্যা মানহানি মামলা করলে করণীয় কি? মিথ্যা মামলার জন্য আলাদা করে পদক্ষেপ নিতে পারবে এবং আদালতে দেখাতে পারবে যে আগে সে ভিকটিম ছিল এবং তাকে চাপে ফেলতে মিথ্যা মামলা করা হয়েছে। এক্ষেত্রে দেখা যায় কি, অপরাধের বিশ্বাসযোগ্যতা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়। তবে আমাদের আরেকটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে, আমরা অনলাইনে মনে করি শুধু মেয়েরা ছেলেদের দ্বারা সাইবার বুলিং অথবা সাইবার অপরাধের শিকার হয়। এটা সম্পূর্ণ ভুল ধারণা। মেয়েরা যেরকম ছেলেদের দ্বারা সাইবার অ্যাবিউজের শিকার হয়, ঠিক তেমনি উল্লেখযোগ্য সংখ্যক মেয়েরাও মেয়েদের দ্বারা সাইবার অ্যাবিউজের শিকার হয়। এক্ষেত্রে আমরা যদি সঠিক আইনগত পদক্ষেপ নিতে পারি, তাহলে অনেকাংশে এই সমস্যার সমাধান হওয়া সম্ভব। ধন্যবাদ সবাইকে।